কষ্ট হচ্ছে। দাসী, তোমরা তাড়াতাড়ি রাজাকে খবর দাও। বাচ্চা দুটো এখনো ঘুমে আছে, তাড়াতাড়ি প্রাসাদ থেকে বেরিয়ে যাই। ঠিক আছে, চল। আর এক মুহূর্ত এখানে নষ্ট করা যাবে না। তোমরা রাজকন্যাদের নিয়ে যেও না, রানী ময়নামতি ভীষণ কষ্ট পাবে। না, আমাকে মেরো না। রানী ময়নামতির তো জ্ঞান ফেরার সময় হয়ে এলো, তাকে এবার কি বলবো? ভ্রাতা, আমি বলছি কি, রানীমাকে আপনি বলুন রানীমার মৃত সন্তান জন্মগ্রহণ করেছে, আর তাকে আমরা রাতেই দাফন করে দিয়েছি। তুমি সঠিক বলেছ বীর প্রতাপ। এটা বলা ছাড়া আমাদের আর কোনো উপায় অবশিষ্ট নেই। আমি জানি এই কথা জানলে রানী ময়নামতি অনেক ভেঙে পড়বে, কিন্তু রাজ্যের ভবিষ্যতের জন্য এই মিথ্যাকেই আজ আমাদের সত্য করতে হবে। রানীমার চোখের জল রাজ্যের স্থিরতা নষ্ট করতে পারে না ভ্রাতা। সময়ই একদিন সব ভুলিয়ে দেবে। আশা করছি বিধাতা আমাদের এই পাপ ক্ষমা করবেন। আপনি চিন্তা করবেন না ভ্রাতা, আমি আপনার ছোট ভাই বীর প্রতাপ সর্বদা আপনার পাশে আছি। এই কথা আমি জানি বীর প্রতাপ, তুমি তো আমার একমাত্র ভরসা। ময়নামতি, তোমার এখন কেমন লাগছে? বিধাতার নিকট অশেষ কৃতজ্ঞতা, তোমার জ্ঞান ফিরে এসেছে। মাতা, আমার সন্তান কোথায়? আমার পুত্র হয়েছে নাকি কন্যা হয়েছে? বলুন না মাতা, আমার আমার সন্তান কোথায়? তুমি অনেক ক্লান্ত, এখন তোমার অনেক বিশ্রামের প্রয়োজন। তুমি বিশ্রাম নাও, আমি প্রতাপের কাছে খবর পাঠাচ্ছি, ও এসেই তোমার সাথে কথা বলবে। মাতা, আপনি শুধু এইটুকু বলুন, আমার সন্তান ভালো আছে তো? দাসী, এক্ষুনি গিয়ে রাজা রাজপ্রতাপকে বলো রানী ময়নামতির জ্ঞান ফিরে এসেছে। উনি যেন এই মুহূর্তে রানীর কক্ষে আসেন, আর এটা রাজমাতার আদেশ। আমি এক্ষুনি যাচ্ছি রাজমাতা। মার্জনা করবেন মহারাজ, রানীমার জ্ঞান ফিরে পেয়েছেন। তিনি বারবার তার সন্তানদের দেখতে চাচ্ছেন। তুমি রাজমাতাকে গিয়ে বলো আমি কিছুক্ষণ পরই আসছি। আজ্ঞে মহারাজ। মহারাজ, আর দেরি করবেন না, আপনি এক্ষুনি রানীমার কক্ষে যান, আর আমি যেভাবে বললাম রানীমাকে সেভাবেই বলুন। এই রাজ্যে কেবল পুত্র উত্তরাধিকার প্রয়োজন। রানী ময়নামতিকে সেই নিয়ম মেনে চলতে হবে। আর সে যদি একান্তই এই রাজ্যে কোনো পুত্র সন্তান দিতে না পারে, তবে অন্য কেউ হবে এই রাজ্যের ভাবী রাজমাতা। গিন্নি, বলছি এত মন খারাপ করো না। বিধাতা আমাদের ভাগ্যে যা রেখেছেন তাই তো হবে, তাই না? মন খারাপ করলে, কান্নাকাটি করলে কি আর আমাদের ভাগ্য বদলে যাবে? সবই তো বুঝি গো, সবই বুঝি। তারপরও যে অবুঝ মনটারে কিছুতেই শান্ত করতে পারছি না। কি অপরাধ বলো তো আমার? কি এমন করলাম যে বিধাতা আজও আমার কোল শূন্য রাখলেন? এত বদ্যি, এত ওঝা, এত জড়িবুটিও খেলাম, তবু তো কিছুই হলো না। তবে কি আমি কোনো দিনই মা হতে পারবো না? আমি কি কখনোই কারো মুখে মা ডাক শুনতে পারবো না? এত হতাশ হইও না মালা, মনে আশা রাখো। উনি যেমন আমাদের কোল শূন্য রেখেছেন, আবার উনি চাইলে তো পূর্ণ করে দিতে পারেন। কোনো চমৎকার নিশ্চয়ই হবে, দেখো তুমি। বলছো কোনো চমৎকার হবে? বলছো আমার কোলে একটা ফুটফুটে সন্তান আসবে? তুমি বলছো যে আমায় মা বলে ডাকবে, আমার কোলে উঠবে, আমাকে সারাক্ষণ ব্যস্ততায় ভরিয়ে রাখবে? বলছো
হ্যাঁ গো হ্যাঁ, নিশ্চয়ই বিধাতা আমাদের ভাগ্যে কোনো অসাধারণ কিছু রেখেছেন। হতে পারে বিধাতা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। একদম ঠিক বলেছ। আমার মনটা আবারও আশায় বুক বাঁধলো। এত চিন্তা করো না তো, যা হবার হবে। আমি এখন যাই, দেখি যদি কিছু মাছ ধরতে পারি, তবে কটা টাকা হাতে আসবে। ঠিক আছে, যাও, সাবধানে যেও কিন্তু। এ কি, এই বিশাল নদীর মাঝখানে এই শিশু কি করে এলো? এই এত ছোট শিশুকে কেউ এভাবে নদীতে ভাসিয়ে দিতে পারে? এই মানুষেরা এত পাষাণ হৃদয়ের কি করে হয়? তুমি ভয় পেও না গো, এই যে আমি এসেছি তোমায় রক্ষা করতে। এবার তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারো। তোমার কপালে যে দীপ্তি, চোখে যে কিরণ, তা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি গো। কি সুন্দর তুমি দেখতে গো। প্রথমে ভেবেছিলাম তোমায় খেয়ে ফেলবো, কিন্তু তোমার এই মায়াবী মুখখানা দেখে আমি যে তোমার মায়ায় পড়ে গেলাম। তোমায় রক্ষা করার দায়িত্ব এবার আমার। আমি নিজেই তোমাকে একটি পরিবারের কাছে পৌঁছে দেব। এ কি, এত বড় নদীতে মানব শিশু এলো কোথা থেকে? এটা কি সত্যি কোনো মানব শিশু, নাকি আমার ভ্রম? হায় বিধাতা, এ দেখি সত্যি এক মানব শিশু। কিন্তু এই এত বড় নদীতে ও এলো কি করে? আর শিশুটির শরীরের মালা দেখে তো মনে হচ্ছে কোনো রাজকন্যা। হায় বিধাতা, এই গরিব জেলের কপালে তুমি রাজকন্যা দিলে। এ তুই মা, এই অধম গরিব নিঃসন্তান কুবেরের কপালে এসে ধরা দিলি। তুই কি তবে আমার সন্তান রূপে আমার কাছে এলি? চল না, চল আমার কুড়ে ঘরে চল। আমার সন্তান বলেই তোকে আমি আগলে রাখবো। আজ থেকে তুই হবি এই কুবের জেলের কন্যা। মহারাজ, মহারাজ, আপনি এসেছেন? বলুন মহারাজ, আমার সন্তান কোথায়? আমি তাকে দেখতে চাই মহারাজ। আমি তাকে কোলে নিতে চাই। আপনারা কেউ কিছু বলছেন না কেন? আর রাজমাতাও চুপ করেছিল, এখন আপনিও চুপ করে আছেন মহারাজ। কিছু তো বলুন। রানী ময়নামতি, শান্ত হও। এত অস্থিরতা তোমার শরীরের জন্য ঠিক নয়। তুমি এখনো অনেক দুর্বল। আমার সন্তানের কোনো খবর না পাওয়া পর্যন্ত আমি যে শান্ত হতে পারছি না মহারাজ। ভাগ্য যে আমাদের সাথে ছিল না রানী। বিধাতা আমাদের কাছে 2 জন পুত্র সন্তান পাঠিয়েছিলেন, কিন্তু কি মহারাজ, কি? আমার সন্তানেরা কোথায়? বলুন মহারাজ, বলুন। আমার পুত্ররা কোথায় বলুন। তাদের একটিবার আমার কাছে নিয়ে আসুন। আমি তাদের কোলে নিতে চাই, তাদের প্রাণ ভরে দেখতে চাই, ওদের আমি আদর করতে চাই মহারাজ। দিন না মহারাজ, দিন, তাদের আমার কোলে তুলে দিন। শান্ত হও ময়নামতি। এত উত্তেজনা তোমার জন্য ভালো নয়। তাহলে বলুন, বলুন, কোথায় আমার পুত্ররা? কোথায় আছে আমার বুকের মানিকেরা, আমার 7 রাজার ধন? আমাদের পুত্ররা কি হয়েছে? আমার পুত্রের কি হয়েছে? মহারাজ, আর চুপ করে থাকবেন না। বলুন, বলুন, কি হয়েছে আমার পুত্রদের? ওরা যে আর বেঁচে নেই ময়নামতি। বিধাতা ওদেরকে তার কাছে নিয়ে গেছেন। না, এ কিছুতেই হতে পারে না। আমি আমার নিজের কানে ওদের কান্নার আওয়াজ শুনেছি। ওদের আমার কাছে আনুন মহারাজ, আনুন। তোমার ক্লান্ত দেহ ও বিভ্রান্ত মন যা শুনেছে তা সত্য ছিল না। সত্যি ওরা মৃত হয়েছে। আমরা রাতেই তাদের দাফন করেছি। রাজ্যের যে এটাই রীতিনীতি। আমি মানি না,
আমি মানি না এসব রীতিনীতি। আপনি আমার সন্তানদের আমার কাছে আনুন, জীবিত হোক কিংবা মৃত। আমার সন্তানদের দেখার অধিকার থেকে আপনি আমায় বঞ্চিত করতে পারেন না মহারাজ। আমি একটাবার আমার মানিকদের কোলে নিতে পারলাম না। এই কষ্ট নিয়ে আমি কি করে জীবিত থাকবো? তুমি এখন শান্ত হও রানী। রাজ্যের নিয়মের বাইরে কেউ যেতে পারে না। অতিরিক্ত আবেগ রাজ পরিবারে দুর্বলতা ডেকে আনে। বিধাতা চাইলে আবারও তোমার কোলে পুত্র সন্তান জন্ম নেবে। জানিস রে মা, তোর মা মানে আমার বউ তোকে পেলে কত খুশি হবে। তোকে তো বুক থেকে মাটিতেই ফেলবে না রে। এই যে ভাঙাচোরা ঘরটা দেখতে পাচ্ছিস, আজ থেকে এটাই তোর ঘর। এই বাড়ি, এই আঙিনা, ওই নৌকা, আজ থেকে এগুলো সবই তোর। এমনই আমরা দুজন বুড়ো বুড়িও তোর রে মা। আমাদের নিজের পিতা মাতা ভেবে আগলে রাখবি তো? তুই আমাদের মেনে নিয়েছিস রে মা। আজ থেকে তুই আমাদের সব হয়ে গেলি রে মা। মালা, ও মালা, কই গেলে? এই দেখো দেখো, তোমার জন্য কি এনেছি, কাকে এনেছি। এমন ভাবে চেঁচামেচি করছো, মনে হচ্ছে যেন কোনো রাজার সম্পদ তুলে এনেছো। রাজার সম্পত্তি এনেছি, দেখবে এসো। হে কি, হে দেখি একটা মানব শিশু। এই শিশুকে তুমি কোথায় পেলে? তুমি আবার ওকে অন্য কারো ঘর থেকে চুরি করে আনোনি তো? এমনটা করলে কিন্তু তুমি বড্ড অন্যায় করেছো। শিশুটিকে আমি চুরি করিনি মালা। বিধাতা ওকে আমার কাছে উপহার হিসেবে দিয়েছেন। নদীর মাঝ বরাবর একটা কচু পাতার মধ্যে ভাসছিল এই কন্যা। আমি তো ভাবলাম হয়তো কোনো স্বপ্ন দেখছি কিংবা আমার ভ্রম, কিন্তু না, ও যে সত্যি সত্যি আমার কন্যা রূপে আমার কাছে এসেছে। বিধাতা কি তবে আমার ডাক শুনলো? এই দেখো না, সে কেমন আমার বুকের মাঝে চুপটি করে আছে। আজ থেকে এই মেয়ে, আজ থেকে এই ফুটফুটে পরি হবে আমাদের কন্যা। হ্যাঁ মালা, আজ থেকে ও আমাদের সন্তান, আমাদের একমাত্র বুকের মানিক, আমাদের কন্যা। আজ রাজ্যের ভবিষ্যৎ আমার হাতের মুঠোয় এসে গেছে কল্পনা। রাজা রাজপ্রতাপ এখন নিঃসন্তান। এবার রাজ্যের উত্তরাধিকার রূপে আসবে আমাদের পুত্র। আর সেই সুযোগই আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আর 16 বছর এরপরই আমাদের পুত্র এই রাজ্যের যুবরাজ হবে, তারপর হবে রাজা। হা 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 হা। আর আমার ভ্রাতা হবে এই রাজ্যের কালশিত এক রাজা, যে সম্পত্তির লোভে নিজের সন্তানদের হত্যা করেছে। সবই আমার পরিকল্পনা মতো এগোচ্ছে রানী। আর মাত্র কয়েক বছর, এই কয়টা বছর আমাদের খুব সতর্ক থাকতে হবে। রানী ময়নামতির জীবনে থাকবে কেবল শোক আর অপমান, আর আমাদের জীবনে শুরু হচ্ছে রাজমহিমার উত্থান। ভাগ্য যে আমাদের পক্ষেই কথা বলছে। কিন্তু রানী, এখনো যে আমাদের একটা কাজ বাকি আছে। আমাদের এখন ধৈর্য ধরে সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাজা যেন নিজেই আমাদের হাত ধরে সিংহাসনে বসান। শুধু সেই সময় পর্যন্ত আমাদের অভিনয়টা চালিয়ে যেতে হবে। সে কাজ আপনি আমার উপর ছেড়ে দেন। রানীর দুঃখে আমি যেমন সহানুভূতি দেখাবো, তেমনি রাজাকে বুঝিয়ে দেব এই রাজ্যের ভবিষ্যৎ রক্ষা করতে হলে নতুন উত্তরাধিকার দরকার। এরপর আমাদের পুত্রই হবে সেই উত্তরাধিকার। হা হা হা। হ্যাঁ গো, আমাদের কন্যার কি নাম রাখবো? ওর দিকে ভালো করে তাকাও, দেখবে ওর চেহারায় এক উজ্জ্বল আভা ভেসে ওঠে। আলোর মতো কেমন চকচক করে ওঠে মুখখানা।
ঠিকই বলেছ। কেমন কিরণ খেলে যাচ্ছে ওর মুখখানায়। আজ থেকে ওর নাম হবে কিরণ, কারণ ও আমাদের জীবনে আলো হয়ে এসেছে, আমাদের সুখ হয়ে এসেছে আমাদের কিরণ। দেখো মালা, এই ঘরটায় আগে যেখানে কেবল অভাব আর অন্ধকার ছিল, আজ সেখানে আলো এসেছে। এই আলো আমাদের কন্যারূপে আশীর্বাদ হয়ে এসেছে। হ্যাঁ গো হ্যাঁ, ওর মুখের আলোয় আমার বুকের সব শূন্যতা যেন মিলিয়ে গেছে। গিন্নি, তুমি কিরণ মাকে একটু চোখে চোখে রেখো, আমি নদীর দিকে এগোচ্ছি। এখন তো আমাকে আরো বেশি বেশি মাছ ধরতে হবে। আমার কিরণ মায়ের লেখাপড়ায় খাওয়া পড়ায় কোনো অসুবিধা দেওয়া যাবে না। ঠিক আছে, যাও, মেয়েকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি তো আছি। হোমা, তুমি একটুখানি এখানে চুপ করে শুয়ে থাকো, একটু নড়াচড়া করবে না কিন্তু। আমি তোমার খাবারটা গরম করে নিয়েই চলে আসবো। এই যাবো আর এই আসবো। এ কি কিরণ? কিরণকে তো এখানে শুয়ে রেখে গিয়েছিলাম, কে নিয়ে গেল আমার মেয়েটাকে? কিরণ, মা কিরণ, তুই কোথায় গেলি? হায় বিধাতা, এ কেমন পরীক্ষা! আমার কোল আলো করে দিয়ে আবার কেন কেড়ে নিলে? বন্ধুরা, কোথায় হারিয়ে গেল কিরণ? কিরণের কি কোনো বিপদ হলো? মালা কি আবার ফিরে পাবে কিরণকে? তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলো না যেন। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।